সুপ্রিয় সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীবৃন্দ, স্বাগতম আমাদের আদ্যবন্ত পাঠশালার আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা রসায়ন নিয়ে আলোচনা করব এবং রসায়নের কোন টপিকটা নিয়ে আলোচনা করব? রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। এই টপিক থেকে কি ধরনের কোয়েশ্চেন হতে পারে বা কি ধরনের প্রশ্ন আসে পরীক্ষায় সাধারণত, সেই ইম্পর্টেন্ট কিছু লাইনগুলো আমি স্পেসিফিক করে দিব, এবং যাতে এটা কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য একটু বিস্তারিত বিশদ আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা জানবো কয়েকটা টপিক, যেমন পরমাণু মডেলের ইতিহাস, রাদারফোর্ড পরমাণু মডেলের প্রয়োজনে কি কি উপকরণ, এবং রাদারফোর্ড পরমাণু মডেলের যে পরীক্ষাটা এবং সে কি কি পর্যবেক্ষণ করলে at last we are elaborating the সিদ্ধান্ত। রাদারফোর্ড পরমাণু মডেল কি সিদ্ধান্ত দিলেন। দেরি না করে চলো শুরু করা যাক। তো প্রথমে আসি পরমাণু মডেলের ইতিহাস। প্রাচীনকাল থেকে বিজ্ঞানীরা পরমাণু মডেল সম্পর্কে অনেক উদ্গ্রীব ছিলেন, হ্যাঁ, বা উৎকণ্ঠা ছিলেন। আমরা জানি যে অনেক বছর আগে ডেমোক্রিটাসের পরমাণু মডেল অনুসারে আমরা জানতাম যে পরমাণু আসলে তোমার অবিভাজ্য। বাট ইন দ্যাট কেস পরবর্তী সময়গুলোতে বিজ্ঞানীরা এটা প্রমাণ করতে সফল হলো যে পরমাণু আসলে অবিভাজ্য নয়। পরমাণুকে ভাঙলে আরো ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কণা পাওয়া যায়, লাইক ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং নিউক্লিয়াস। এই প্রত্যেকটা জিনিসেরই আবিষ্কার কিভাবে আসছে? পরমাণু মডেলের মাধ্যমে আসছে। তো কি কি মডেল থাকতে পারে? তো পরমাণু মডেল সর্বপ্রথম আসছে আপনার রাদারফোর্ড পরমাণু মডেল, যেটা 1911 সালে। এখানে সালটা অনেক ইম্পর্টেন্ট, লাইক কোশ্চেন এভাবে আসতে পারে যে রাদারফোর্ড পরমাণু মডেল কবে প্রস্তাবিত, কত সালে প্রস্তাবিত হয়েছিল। এরপর আসে নিলস বোর পরমাণু মডেল, যেটা ছিল 1913 সালে। তো আরো একটি পরমাণু মডেল রয়েছে, যেটা আমরা জানি কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল, যেটা ছিল 1924 থেকে 1927। এই 3 বছরে বিজ্ঞানীদের পর্যায়ক্রমে আলোচনা এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই 3 বছরে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলটা প্রদান করা হয়েছিল। আমার এখানে মোস্টলি ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল কত সালে দেওয়া হয়েছিল, নিলস বোর পরমাণু মডেল কত সালে দেওয়া হয়েছিল। এই দুইটা সাল অনেক ইম্পর্টেন্ট, জিনিসটা একটু ভালোভাবে স্পেসিফিক্যালি মাথায় রাখার চেষ্টা করবে। এখন আসি রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে। রাদারফোর্ড পরমাণু মডেল এর প্রয়োজনে কি কি উপকরণ ছিল? আমরা জানি নিউক্লিয়াস কে আবিষ্কার, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে নিউক্লিয়াস কে আবিষ্কার করে। নিউক্লিয়াস হচ্ছে রাদারফোর্ড। এই রাদারফোর্ড পরমাণু মডেলের মাধ্যমে কি আবিষ্কৃত হয়েছিল? নিউক্লিয়াসটা আবিষ্কৃত হয়েছিল। নিউক্লিয়াসটা আবিষ্কার মেইনলি রাদারফোর্ড পরমাণু মডেল, এবং সেই পরমাণু মডেলে কি কি সিদ্ধান্ত ছিল এবং কি কি উপকরণ লাগছিল এই মডেলটা দেওয়ার জন্য, আমরা সেটা নিয়ে আলোচনা করি। প্রয়োজনীয় উপকরণ, এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। প্রয়োজনীয় উপকরণের প্রথমেই আছে আলফা কণা। কি কণা? আলফা কণা। আলফা কণাটা কি? আমরা সবাই জানি যে হিলিয়াম নামে একটা পরমাণু রয়েছে, যার অ্যাটমিক মাস 4 এবং প্রোটন নাম্বার 2। তো প্রোটন নাম্বার যদি 2 হয়, তাহলে তার ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যাও বেসিক্যালি 2 হওয়ার কথা। ইলেকট্রন সংখ্যাও 2 হওয়ার কথা। আমি যদি এই দুইটি প্রোটন বিশিষ্ট এবং 4 ভর বিশিষ্ট এই হিলিয়াম থেকে 2টি ইলেকট্রন আমি সরিয়ে নেই, 2টা ইলেকট্রন যদি হিলিয়াম পরমাণু ত্যাগ করে, বা আমি যদি 2টা ইলেকট্রনকে সরিয়ে নিয়ে যাই, তাহলে এটা কি হয়ে যাবে? হিলিয়াম 2+ হয়ে যাবে। হিলিয়াম কি হয়ে যাবে? 2+ হয়ে যাবে। এই দ্বি ধনাত্মক হিলিয়াম কণাকেই সাধারণত আলফা কণা বলা হয়। দ্বি ধনাত্মক হিলিয়াম কণা বা নিউক্লিয়াসকে সাধারণত কি বলা হয়? আলফা কণা বলা হয়। এখানে দেখো অ্যাটমিক মাস 4 এবং প্রোটন নাম্বার 2। এই হিলিয়ামের কিন্তু বর্তমানে এখন আর কোন ইলেকট্রন নেই, যখন সে 2টা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে। সো এই দ্বি ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা কি কণা? আলফা কণা। আলফা পার্টিকেল বা আলফা কণার দরকার কি আমার? এইখান থেকে আলফা কণা থেকে প্রচুর পরিমাণে এই হিলিয়াম নিউক্লিয়াসটা থেকে প্রচুর পরিমাণে আলফা কণা রেডিয়েশন হয়, যার মাধ্যমে আমরা পরীক্ষাটা কিভাবে হয়েছিল সেই জিনিসটা জানতে পারবো। নেক্সটে কি ছিল? নেক্সট ছিল একটা গোল্ড প্লেট বা স্বর্ণের পাত। এইখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট, এমসিকিউতে সাধারণত আসে যে রাদারফোর্ড পরমাণু মডেলে ব্যবহৃত স্বর্ণের পাতের পুরুত্ব কত ছিল? স্বর্ণের পাতের পুরুত্ব কত ছিল? আমরা বেসিক্যালি যেটা জানি, পুরুত্ব ছিল 0.0004 সেন্টিমিটার। 0.0004 সেন্টিমিটার। কিভাবে সহজে মাথায় রাখবে? পুরুত্ব
4 সেন্টিমিটার, এবং যেহেতু নাম্বারটা 4, সো দশমিকের পরে আমার 4টা ডিজিট থাকবে, দশমিকের পরে 4টা ডিজিট থাকবে, 3টা 0 এবং লাস্ট ওয়ান ইজ 4। সো স্বর্ণের পাতের যে পুরুত্ব ছিল সেটা হচ্ছে 0.0004 সেন্টিমিটার। একটু কনফিউজ করার জন্য জিনিসটাকে মিলিমিটারও আসতে পারে, অথবা হচ্ছে তোমার ডেসিমিটারও আসতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে মিলিমিটার আসে, সো এটা একটু কনভার্ট করে নিয়ে নিতে হবে। সো সেন্টিমিটার দেওয়া থাকলে হুবহু এটাই অ্যান্সার, বা মিলিমিটার যদি ইউনিট দেওয়া থাকে সেই ক্ষেত্রে একটু কনভার্ট করলে মিলিমিটারে নিয়ে নিতে হবে। ওকে, তো থার্ড যে জিনিসটা ছিল সেটা হচ্ছে জিঙ্ক সালফাইড পর্দা। কি পর্দা? জিঙ্ক সালফাইড পর্দা। এখন জিঙ্ক সালফাইড পর্দায় আমি কেন ব্যবহার করব? প্রশ্নে আসে যে নিচের কোনটি অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। এই জিঙ্ক সালফাইড পর্দা হচ্ছে একটা অনুপ্রভা সৃষ্টিকারী, অনুপ্রভা সৃষ্টিকারী, বা এইটা অনেক সময় ইংরেজি টার্মটাও আসে। ইংরেজি টার্মটা কি? ফসফোরেসেন্ট। ফসফোরেসেন্ট একটা ফসফোরেসেন্ট এলিমেন্ট, একটা অনুপ্রভা সৃষ্টিকারী পর্দা বা পদার্থ। এই জিনিসটা হচ্ছে কি? জিঙ্ক সালফাইড। জিঙ্ক সালফাইডের পর্দাটা ব্যবহার করা হয়েছিল। প্রশ্ন আসছে যে নিচের কোনটি অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ? সো দ্য অ্যান্সার ইজ জিঙ্ক সালফাইড পর্দা। অনুপ্রভা সৃষ্টিকারী জিনিসটা কি? আমরা জানি যে অনেক ধরনের তরঙ্গ দৈর্ঘ্যের কি আছে? আলোক রশ্মি আছে। এই আলোক রশ্মি গুলো আমাদের জাস্ট ভিজিবল রে কতটুকু? ভিজিবল রে হচ্ছে 380 to 780 ন্যানোমিটার, 380 থেকে 780 ন্যানোমিটার। এই আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য আমাদের চোখে কি হয়? দৃশ্যমান হয়। বা এর থেকে বেশি যদি হয় বা কম হয় সেটা আমাদের চোখে কি না? দৃশ্যমান না। সো ফসফোরেসেন্ট বা অনুপ্রভা সৃষ্টিকারী উপাদানের মেইন কাজটাই হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি আমরা দেখতে পারি না, সেই তরঙ্গ দৈর্ঘ্যকে ওরা কি করে? গ্র্যাব করে, বা ওরা শোষণ করে, বা ধারণ করে, করে সেই জিনিসটাকে আবার প্রতিফলন করে, রিফ্লেক্ট করে। যে রিফ্লেক্টের ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্যটা হবে হচ্ছে আমাদের দৃশ্যমান পরিসরে। অর্থাৎ ধরো যদি কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য থাকে 10 to 280 ন্যানোমিটার, এটা স্বাভাবিক অবস্থায় খালি চোখে আমরা দেখতে পারবো না। এই খালি চোখে দেখতে পারবো না এই আলোক রশ্মিটাকে এই জিঙ্ক সালফাইড পর্দা বা অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ এটা কি করবে? শোষণ করবে। শোষণ করে এটাকে আবার রিফ্লেক্ট করবে, প্রতিফলন করবে কত ন্যানোমিটারে? 380 to 780 ন্যানোমিটারে, যেটা আমাদের নরমালি ভিজিবল রে। নরমালি কি রে? ভিজিবল রে। সো এই জিনিসটাকে আমরা দেখতে পাই। তাই ওই আলোটাকে যেটা আমরা দেখতে পারতেছিলাম না, সেই জিনিসটাকে এই ফসফোরেসেন্ট পর্দাটা কি করলো? আমাদের দৃশ্যমান পরিসরে প্রতিফলন করে দিল, যার ফলে আমরা আলোটাকে এখন দেখতে পাচ্ছি। সো এই পর্দাটা ব্যবহার করা হয়েছিল। সো টোটাল এই তিনটে উপাদানই ব্যবহার করা হয়েছিল, আলফা কণা, গোল্ড প্লেট, আর হচ্ছে জিঙ্ক সালফাইড পর্দা। ইম্পর্টেন্ট জিনিস, আলফা কণা কোনটি? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। গোল্ড প্লেটের পুরুত্ব কত? 0.0004 সেন্টিমিটার। এবং নিচের কোনটি অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ? জিঙ্ক সালফাইড পর্দা। সো এই তিনটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে একদম ক্লিয়ার। নেক্সটে আসি যে রাদারফোর্ড পরমাণু মডেল এর কি যে পরীক্ষা এবং পর্যবেক্ষণ যেটা ছিল সেটা সম্পর্কে। আমরা ধরি এটা হচ্ছে একটা জিঙ্ক সালফাইড অনুপ্রভা সৃষ্টিকারী পর্দা, এবং মাঝখানে রাখা ছিল হচ্ছে আমার গোল্ড বা স্বর্ণের পাত। এটা হচ্ছে গোল্ডের নিউক্লিয়াস, এবং এটা হচ্ছে টোটাল অ্যাটমটা, টোটাল পরমাণুটা। এখন আসি আমরা এইখান থেকে কি করেছি? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস বা আলফা পার্টিকেল, আলফা পার্টিকেলটা এখান থেকে কি করেছি? রেডিয়েশন করেছি। আলফা পার্টিকেল এখান থেকে বিচ্ছুরিত হচ্ছে, হয়ে কি হচ্ছে? পরীক্ষাটা কেমন ছিল? আলফা পার্টিকেল বিচ্ছুরিত হয়ে এই যে গোল্ড প্লেট বা স্বর্ণের পাত ছিল, একে ভেদ করে এই জিঙ্ক সালফাইড পর্দাটাকে কি করবে? আলোকিত করে তুলবে। কি করবে? আলোকিত করে তুলবে। অর্থাৎ এই আলফা পার্টিকেলের যে ওয়েভলেন্থটা আছে, সেই ওয়েভলেন্থটা এইখানে গিয়ে কি হবে? প্রতিফলিত হয়ে পুরো পর্দাটা হচ্ছে আলোকিত হয়ে যাবে। সো এই পরীক্ষা থেকে উনি কি কি পর্যবেক্ষণ করতে পারলেন? জাস্ট 3 পয়েন্ট। কি কি পর্যবেক্ষণ করতে পারলেন? প্রথমত, যতগুলা আলফা কণা উনি কি করছিলেন? রেডিয়েশন করছিলেন, আলফা কণা বিচ্ছুরণ করছিলেন। এই আলফা কণার প্রায় সবগুলো আলফা কণাই এই গোল্ড প্লেটটাকে ভেদ করে এই জিঙ্ক সালফাইড পর্দাটাকে কি করে? আলোকিত করে তোলে। প্রায় সবগুলো কণাই, ইভেন এটা বলতে পারি যে 99% আলফা কণা কি করে? এই গোল্ড প্লেটটাকে ভেদ করে এই জিঙ্ক সালফাইড পর্দাটাকে লাইটেন্স করে তোলে, আলোকিত করে তোলে। এটা হচ্ছে তার প্রথম পর্যবেক্ষণ। নেক্সট পর্যবেক্ষণ কি? নেক্সট পর্যবেক্ষণটা হচ্ছে এই আলফা কণা এই গোল্ড প্লেটের ভেতর দিয়ে যাওয়ার সময় কিছুমাত্র আলফা কণা
সেটা কি হয়, এইখানে বাধা পেয়ে বেঁকে যায়, তার গতিপথটাকে একটু কি করে পরিবর্তন করে। জাস্ট আলফা কণার কিছু অংশ বা কিছু আলফা কণা এই গোল প্লেটে বাধা পেয়ে তার গতিপথটাকে বাঁকিয়ে নেয়। এবং লাস্ট ওয়ান ইজ এই হিলিয়াম নিউক্লিয়াস, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস বা আলফা কণা প্রায় 20,000 একটি, দিস ইম্পর্টেন্ট ফর ইউর এমসিকিউ, যে প্রায় 20,000 আলফা কণার মধ্যে একটি আলফা কণা কি করে এই গোল প্লেটে বাধা পেয়ে সরাসরি অপোজিট দিকে ফিরে আসে, সরাসরি কি করে বিপরীত দিকে ফিরে আসে। সো এই তিনটা পর্যবেক্ষণ উনি করলেন। প্রথমত 99% বা মোস্ট অফ দা আলফা কণা কি করে এই গোল প্লেটটাকে ভেদ করে জিঙ্ক সালফাইড পর্দাটাকে আলোকিত করে। নেক্সট ওয়ান ইজ কিছু মাত্র আলফা কণা বা কিছু সংখ্যক আলফা কণা এখানে বাধা পেয়ে কি করে তার গতিপথটাকে বেঁকে নিয়ে যায়। এবং লাস্ট ওয়ান, প্রায় 20,000 আলফা কণার মধ্যে একটা আলফা কণা, ইম্পর্টেন্ট ফর ইউর এমসিকিউ, 20,000 আলফা কণার মধ্যে একটা আলফা কণা কি করে এই গোল প্লেটে বাধা পেয়ে সরাসরি অপোজিট দিকে বা বিপরীত দিকে ফিরে আসে। সো এই পর্যবেক্ষণ থেকে নেক্সট হচ্ছে উনি কি কি সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্তের মধ্যে কিছু ইনফরমেটিভ কোশ্চেন থাকে যা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সো খেয়াল করো, আমি এই পর্যবেক্ষণ থেকে কি কি সিদ্ধান্ত নিতে পারলাম বা বিজ্ঞানী রাদারফোর্ড কি কি সিদ্ধান্ত গ্রহণ করলো। প্রথমত, আমাদের প্রথম পর্যবেক্ষণটা ছিল হচ্ছে ম্যাক্সিমাম আলফা কণায় কি করে গোল্ড প্লেটটাকে ভেদ করে জিঙ্ক সালফাইড পর্দাটাকে কি করে আলোকিত করে তোলে। সো যদি ম্যাক্সিমাম আলফা কণায় এই জিনিসটাকে ভেদ করে এই পাশে চলে যায়, হ্যাঁ, সো যেহেতু হিলিয়াম কি ধনাত্মক নিউক্লিয়াস, এটা একটা পজিটিভ চার্জ, এটা একটা কি চার্জ, পজিটিভ চার্জ। সো অবশ্যই আমরা জানি যে পজিটিভ চার্জ এবং পজিটিভ চার্জ দুইটাকে কি করবে, ডিস্ট্রাকশন করবে বা বিকর্ষণ করবে। সো এই জিনিসটা একটা পরমাণুর পাতকে বা একটা গোল্ড প্লেটকে ভেদ করে যদি এই পাশে চলে যায় ম্যাক্সিমাম প্রায় 99%, দ্যাট মিনস আমরা বলতে পারি যে এর ভেতরে হয়তো অধিকাংশ স্থানটাই কি ফাঁকা, যে কারণে কোথাও কোনো বাধা না পেয়ে আলোক রশ্মি কি করেছে সরাসরি এই জিঙ্ক সালফাইড পদার্থে গিয়ে পড়েছে। আমরা কি জানি আলোক রশ্মি সাধারণত কোনো একটা ম্যাটেরিয়াল বা বস্তুতে বাধা পেলেই সে বেঁকে যায়, এবং আমরাও কোনো একটা বস্তু দেখতে পারি কি ওই বস্তু থেকে আলোক রশ্মি আমাদের চোখে আসে বলে। তো যেহেতু এইখানে কোনো জায়গায় এই আলফা কণা রেডিয়েশনটা বাধা পায় নাই, দ্যাট মিনস এই স্বর্ণের পাতের ভেতরে বা এই পরমাণুটার ভেতরে অধিকাংশ স্থানটাই কি হতে পারে, ফাঁকা হতে পারে, যে কারণে এই আলফা কণাগুলো ভেদ করে জিঙ্ক সালফাইড পর্দায় গিয়ে প্রতিপ্রভা সৃষ্টি করছে। সো আমরা প্রথম সিদ্ধান্তেই বলতে পারি যে পরমাণুর ভেতরে অধিকাংশ স্থান ফাঁকা, পরমাণুর ভেতরে অধিকাংশ স্থান কি ফাঁকা। নেক্সট সিদ্ধান্ত কি আসতে পারে, নেক্সট সিদ্ধান্ত হচ্ছে আমরা বলছি প্রায় 20,000 কণার মধ্যে একটি কণা কি করে বাধা পেয়ে সরাসরি উল্টা পথে ফিরে আসে। সো খেয়াল করো এখানে যে উল্টা পথে ফিরে আসার মেইন রিজনটা কি, এটা একটা পজিটিভ চার্জ। সো এটা বাধা পেয়ে উল্টা পথে তখনই ফিরে আসবে যখন সে কোনো একটা পজিটিভ চার্জের মধ্যে কি পাবে, বাধা পাবে। সো হয়তো এর ভেতরে কোনো একটা স্থান অবশ্যই আছে যে জিনিসটা কি পজিটিভ চার্জ বিশিষ্ট, এবং এই পজিটিভ চার্জ বিশিষ্ট কণায় এই পজিটিভ চার্জ বিশিষ্ট আলফা কণা বাধা পেয়ে সরাসরি উল্টা পথে কি আসছে, ফিরে আসছে। সো আমরা বলতে পারি যে এই পরমাণুর অভ্যন্তরে যে কোনো একটা জায়গায় হয়তো পজিটিভ চার্জ বিশিষ্ট কোনো একটা কণা বিদ্যমান, কোনো একটা কণা বিদ্যমান। এই পজিটিভ চার্জ বিশিষ্ট কণাটাকে রাদারফোর্ড নামকরণ করলেন হচ্ছে নিউক্লিয়াস। কি নামকরণ করলেন, নিউক্লিয়াস। তার মানে আমরা বলতে পারি নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট। সেটা যদিও হয় প্রোটনের জন্য, বাট আমরা ধরে নিলাম এখানে নিউক্লিয়াসটা রাদারফোর্ড পরমাণু মডেলের সিদ্ধান্ত অনুযায়ী এই নিউক্লিয়াস যেহেতু পজিটিভ চার্জে বাধা পেয়ে ফিরে আসছে, এই জায়গাটার নামকরণ তিনি করলেন হচ্ছে নিউক্লিয়াস। এবং এটার ডায়ামিটারটা কেমন হয়, ডায়ামিটার হয়, এটাও এমসিকিউ তে আসার মতো একটা টপিক যে ডায়ামিটার কতটুকু হয়। একটা টোটাল অ্যাটমের ডায়ামিটার হয় হচ্ছে 10⁻⁸ সেন্টিমিটার, সেইখানে একটা নিউক্লিয়াসের ডায়ামিটার 10⁻13 সেন্টিমিটার। সো আমরা বলতে পারি একটা নিউক্লিয়াস একটা পরমাণুর তুলনায় 10⁵ গুণ 10⁵ টাইম কি হয়, ছোট হয়। ঠিক আছে, এটা এভাবে আসতে পারে যে নিউক্লিয়াসের ডায়ামিটার কত, ব্যাস কত, অথবা একটা নিউক্লিয়াস সম্পূর্ণ পরমাণুর তুলনায় কত গুণ ছোট হয়, 10⁵ গুণ ছোট হয়। দ্যাটস ক্লিয়ার। হ্যাঁ, তো এখন আসি যে থার্ড সিদ্ধান্ত কি ছিল। যেহেতু আমরা বললাম যে এই পরমাণুর ভেতরে একটা জায়গায়
বাধা পেয়ে সে ফিরে আসে, এবং যেহেতু সবগুলা কণাই ম্যাক্সিমাম কণা এটাকে পাস করে চলে যায়, দ্যাট মিনস ম্যাক্সিমাম স্থানটাই কি ফাঁকা। এবং উনি এটা সিদ্ধান্ত গ্রহণ করলেন যে যেহেতু কিছু কিছু জায়গায় সে কি করছে, বাধা পেয়ে তার দিকটাকে পরিবর্তন করছে, দিকটাকে কি করছে, পরিবর্তন করছে। সো পরিবর্তন করার কারণ কি, হয়তো কোনো একটা জিনিস যেহেতু সবগুলাই ভেদ করে চলে যাচ্ছে, তাহলে কোনো একটা পার্টিকেল বা কণা সেখানে আছে যে জায়গাটাতে সে একটু আকর্ষণ অনুভূত করছে, যে কারণে তার গতিপথটা ওই দিকে সে নিয়ে গেছে। তো এই পরমাণুর, আমি যদি ধরো এই রে গুলা সবগুলাই সোজা পথে চলে গেছে এবং এইখানে সে একটা কণা বেঁকে গেছে, তো এইখানে অবশ্যই এমন কোন পার্টিকেল ছিল যে কণাটার দিকে সে আকৃষ্ট হয়ে এই কণাটার দিকে তার গতিপথটাকে বাঁকিয়ে নিছে। সো আকৃষ্ট তখনই করবে যখন পজিটিভ এবং নেগেটিভ চার্জ কাছাকাছি আসবে। সো এইখানে অবশ্যই নেগেটিভ চার্জ বিশিষ্ট কোনো একটা কিছু ছিল যে পার্টিকেলের দিকে অ্যাট্রাকশন অনুভব করার ফলে সে তার গতিপথ বাঁকিয়ে নিছে, দ্যাটস ইলেকট্রন। যদিও সেটা পরবর্তীতে চ্যাডউইক, বিজ্ঞানী চ্যাডউইক আবিষ্কার করছিলেন, থমসন পরমাণু মডেলে সেটা আবিষ্কৃত হয়েছিল। সো ইলেকট্রনের অস্তিত্বটা আগে থেকেই জানা ছিল। সো উনি ধারণা করছেন যে ইলেকট্রন গুলা হয়তো এই পরমাণুর সবটা জায়গা জুড়ে থাকে না। কেন? কারণ সব জায়গা জুড়ে থাকতো তাহলে এই ম্যাক্সিমাম কণাগুলা কি পাইতো না, বাধা পাইতো না। যেহেতু একটা নির্দিষ্ট জায়গায় সে অ্যাট্রাকশন অনুভূত করে তার গতিপথ বাঁকিয়ে নিয়ে গেছে, সো ওই নির্দিষ্ট কিছু জায়গাতেই ইলেকট্রন গুলো অবস্থান করে। এবং উনি এই ধারণা দিলেন যে এই ইলেকট্রন গুলা যেহেতু যেভাবে সৌরজগতে গ্রহগুলা সূর্যের চারপাশে ঘুরে, সেম ভাবেই এই ইলেকট্রন গুলা এই নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করতে থাকে। তো আমরা এই পরীক্ষা থেকে কি কি সিদ্ধান্ত পেলাম? প্রথমত হচ্ছে পরমাণুর ভেতর অধিকাংশ স্থান ফাঁকা। কেন? কারণ সবগুলা ম্যাক্সিমাম আলোক রশ্মি কি করে, আলফা কণা কি করে, এটাকে ভেদ করে জিঙ্ক সালফাইড পর্দায় চলে যায়। নেক্সট ওয়ান, পজিটিভ কোন একটা কণা আছে যে কারণে একটা 20,000 একটা পার্টিকেল এখানে বাধা পেয়ে উল্টা দিকে চলে আসে, যেহেতু পজিটিভ চার্জ দুইটাই বিকর্ষণ করে চলে আসে। সো দ্যাট মিনস কেন্দ্রে এমন কোন একটা জায়গা আছে যে জায়গাটা পজিটিভ, এবং এই জায়গাটার নাম দেন কি, নিউক্লিয়াস। এমসিকিউ তে আসার মতো কি, অ্যাটমের ডায়ামিটার বা পরমাণুর ব্যাস হচ্ছে 10⁻8 সেন্টিমিটার এবং নিউক্লিয়াস হচ্ছে 10⁻13 সেন্টিমিটার। সো নিউক্লিয়াসটা 10⁵ টাইমস স্মলার দ্যান দ্য অ্যাটম। লাস্ট ওয়ান কি, ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারদিকে কিভাবে রোটেশন করে, আবর্তন করে, সৌরজগতের গ্রহগুলা যেভাবে সূর্যের চারদিকে আবর্তন করে, ঠিক একইভাবে ইলেকট্রন গুলা নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করে। দ্যাটস দ্য সিদ্ধান্ত রাদারফোর্ড পরমাণু মডেলের। সো আমাদের আজকের লেকচারে এতটুকু পর্যন্তই ক্লিয়ার করতে হবে যে কি কি ইতিহাসে কি কি ছিল, কয়টা মডেল ছিল এবং তার সালটা কি, যেটা ইম্পর্টেন্ট। রাদারফোর্ড পরমাণু মডেলের যে উপকরণগুলো ছিল তাদের ডায়ামিটার কত, আলফা কণা কাকে বলে, এবং জিঙ্ক সালফাইড পর্দাটা আসলে একটা কি, অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। লাস্ট ওয়ান, পরীক্ষা পর্যবেক্ষণের পরে আমরা কি কি সিদ্ধান্ত নিলাম। এখানে নিউক্লিয়াসের ব্যাস কত, তোমার হচ্ছে পরমাণুর ব্যাসটা কত, এবং এই নিউক্লিয়াসটা কোথায় অবস্থান করে, ইলেকট্রন সমূহ কিভাবে ঘুরে। তো যেহেতু উনি বলছে সৌরজগতের ন্যায় ঘুরে, এই জন্য এই মডেলটাকে আরেকটা নাম বলা হয় সোলার সিস্টেম মডেল, সোলার সিস্টেম অ্যাটমিক মডেল, এবং সেটা বাংলা হচ্ছে সৌর মডেল। অপশনে যে কোনোটাই থাকতে পারে, সৌর মডেলও থাকতে পারে, সোলার সিস্টেম অ্যাটমিক মডেলও থাকতে পারে। তো বেসিক্যালি সৌরজগতের সাথে তুলনা করা এই মডেলের আরেকটা নাম হচ্ছে সোলার সিস্টেম অ্যাটমিক মডেল বা হচ্ছে তোমার সৌর মডেল। আজকের লেকচারে এতটুকু জাস্ট ক্লিয়ার করতে পারছো কিনা, এবং এই কনসেপ্টটা নিয়ে যদি তুমি পড়তে বসো, সেই জিনিসটা আরেকবার রিভাইজ হয়ে গেল। এখানে ভুলে যাওয়ার মতো আর কিছু থাকবে না। এখানে 4-5টার মতো এমসিকিউ আমি বলে দিচ্ছি অলরেডি যে এখান থেকে আসতে পারে। সো এই জিনিসগুলো তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল। নেক্সট লেকচার আসবে, আমাদের পরবর্তী ইনস্ট্রাক্টররা তোমাদের বাকি সাবজেক্ট গুলোর বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিবে, অবশ্যই সেটা ফলো করবে এবং আমাদের সাথেই থাকবে। ভালো একটা পরীক্ষা হবে ইনশাল্লাহ। টিল দেন, keep up the shining work and be safe, stay safe. Thank you.